নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। ছবি দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে আজকে আমরা কি আলোচনা করব। ডব্লিউবিসিএস কিংবা আইএএস যে সার্ভিসই হোক না কেন, ঢোকার রাস্তা কিন্তু হিস্ট্রি এবং ন্যাশনাল মুভমেন্ট। হিস্ট্রি আপ টু 1857 সাল পর্যন্ত হিস্ট্রি। তার মধ্যে অনেকেই আছে, মুঘলরা আছে, কোম্পানি রাজ আছে 100 বছর, 1757 থেকে 1857। তারপর সুলতানরা আছে, তারপরে আমার খলজিরা আছে, তার পেছনে গুপ্ত যুগ আছে, তার পেছনে আরও যে সমস্ত কিছু আছে, সব মিলিয়ে হিস্ট্রি। আর এটা হচ্ছে ন্যাশনাল মুভমেন্ট। আমরা আজকে ন্যাশনাল মুভমেন্টের সিরিজ স্টার্ট করব। এটা আমাদের ন্যাশনাল মুভমেন্টের প্রথম ক্লাস। তাহলে শুরু করতে হতো কোথা থেকে? নিশ্চয়ই সিপাহী বিদ্রোহ থেকে, কিন্তু সেটা আমি করিনি। আমি দেখলাম যে ন্যাশনাল মুভমেন্ট শুরু করার জন্যে গান্ধী, টোটাল যে আমাদের ন্যাশনাল মুভমেন্ট, সেখানে গান্ধীর কি অবদান আছে সেটা দিয়ে শুরু করব এবং তারপরে আস্তে আস্তে পার্ট বাই পার্ট যাব। তো আজকে আমরা গান্ধীকে নিয়েই মোটামুটি আলোচনা করব। কি আলোচনা করব? প্রথমে দেখবো যে গান্ধী কতবার জেলে গেছিলেন আর কতবার বেরিয়েছিলেন। সবাই তো আমি আপনি নিশ্চয়ই জেলেও যেতে চাই না, জেল থেকে বেরোতেও চাই না ঘন ঘন, এরকম লোক পাওয়া খুব মুশকিল। তো এই ভদ্রলোক যখন ছিলেন, ব্যারিস্টার হয়ে সাউথ আফ্রিকায় কিছুদিন অনেক দিন কাটিয়েছেন, জীবনের অধিকাংশ সময় প্রায় কাটিয়েছেন। তো সেই সময়কালে সাউথ আফ্রিকাতে উনি সিভিল রাইটের জন্য অনেক মুভমেন্ট করেছেন। সাউথ আফ্রিকাও তখন ব্রিটিশদের কলোনি ছিল, অর্থাৎ ইন্ডিয়া যেরকম ব্রিটিশদের আন্ডারে ছিল, সাউথ আফ্রিকাও ছিল। সাউথ আফ্রিকা ইন্ডিয়ার অনেক পরে স্বাধীনতা লাভ করেছে। নেলসন ম্যান্ডেলার নাম শুনেছেন আপনারা সবাই, নোবেল পুরস্কার প্রাপ্ত। তো সেই দেশে উনি প্রথম আন্দোলন শুরু করেন। দেখুন কি হয়েছিল, ঘটনাটা কি হয়েছিল। উনি ফার্স্ট ক্লাসের টিকিট কেটেছিলেন একটা ট্রেনে। তো তিনি ফার্স্ট ক্লাসেই উঠেছেন। তাকে যারা হোয়াইট পিপল, তাদের সেটা পছন্দ হয়নি। কোনো ব্ল্যাক কালারের লোক বা বাদামি কালারের লোক, আমরা যেটাকে ব্রাউন বলি, সেই কালারের কেউ তাদের হোয়াইট কালারের লোকের সঙ্গে একসঙ্গে ফার্স্ট ক্লাসে যাতায়াত করছে এবং তাদের মর্যাদাহানি হয়েছে, তাকে লাথি দিয়ে ফেলে দিয়েছে। সেই জায়গাটা আমরা পরে আসছি। সেখান থেকে ইকুয়াল সিভিল রাইটের জন্য কিন্তু উনি আন্দোলন করেছেন। ওখানে কিন্তু স্বাধীনতা আন্দোলন করেননি সাউথ আফ্রিকাতে। তাহলে সাউথ আফ্রিকাতে কি আন্দোলন করেছেন? ইকুয়াল সিভিল রাইট, অর্থাৎ আমাদের যে সামাজিক অধিকার, সমান সামাজিক অধিকারের জন্য। যেমন একজন সাদা লোকের আছে, একজন কালো লোকের আছে, কিন্তু এখনো নেই। আমেরিকাতে কিছুদিন আগে আপনি দেখেছেন একটা কালো ভদ্রলোককে, তাকে একজন পুলিশ তাকে মাথা চেপে ধরেছে এমনভাবে, সে বলছে আমি মরে যাবো, আমি নিঃশ্বাস নিতে পারছি না, তাও তাকে মেরে ফেলেছে। তারপরে অনেক আন্দোলন হয়েছে, অনেক রাইট হয়েছে। সেসব দিকে যাচ্ছি না, এবার আমরা ঢুকে যাই প্রথম কথা। দেখুন উনি প্রথম অ্যারেস্ট হন 10ই জানুয়ারি 1908 হচ্ছে উনি প্রথম অ্যারেস্ট হন। অ্যারেস্টেড ফর ফেসিং রেজিস্টার্ড টু লিভ ট্রান্সওয়াল অ্যান্ড সেন্টেন্স টু 2 months সিম্পল ইমপ্রিজনমেন্ট। 2 মাসের জন্য ওনার সিম্পল ইমপ্রিজনমেন্ট হয়। অন 30th January এ কম্প্রোমাইজ হি ওয়াজ রিলিজড। তার 2 মাসের জন্য জেল হলো। 10 তারিখে 10ই জানুয়ারি অ্যারেস্ট হয়েছে এবং 30th জানুয়ারি ওনাকে ছেড়ে দেওয়া হয়েছে কম্প্রোমাইজের ক্ষেত্রে। তা দেখুন 7th October 1908 নেটাল থেকে যখন উনি রিটার্ন করছিলেন, তিনি তখন রেজিস্ট্রেশন দেখাতে পারেননি, যেটা পুড়ে গেছিল। ওই দেশে থাকার যে রেজিস্ট্রেশন সেটা দেখাতে পারেননি, যেটা কোনো কারণে পুড়ে গেছিল। তো হি ওয়াজ সেন্টেন্সড উইথ হার্ড লেবার। এবার
25th February 1909, arrested for 3 months imprisonment, Transvaal for not producing registration certificate. সেই একই ব্যাপার, রেজিস্ট্রেশন সার্টিফিকেট প্রডিউস না করতে পারার জন্য আবার জেল, ওখানকার রেজিস্ট্রেশন সার্টিফিকেট। আফটার দ্য গ্রেট মার্চ হি ওয়াজ অ্যারেস্টেড অ্যাট পাম ফোর্ট, রিলিজড অন 7th অন বেল ফিনিশ বেল ফার্নিশড হচ্ছে কালেবিচ। অর্থাৎ ওখানকার একটা গ্রেট মার্চ হয়েছিল, আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে অংশগ্রহণ করার জন্য তিনি জেল হয়েছিল তিনি জেলে গেছিলেন 6 নভেম্বর 1913 এবং 7 হচ্ছে বেল পেয়েছেন কবে 7-এ, 7 তারিখ নভেম্বরের 6 তারিখে উনি ইয়ে করেছেন, বেল পেয়ে গেছিলেন 7 তারিখে। নভেম্বর 8, 1913 আবার অ্যারেস্টেড হয়েছেন, কিন্তু বেল পেয়েছিলেন। নভেম্বর 9, 1913 arrested to 9 months imprisonment at Oldcast, sentenced for further 3 months and unexpectedly released on December 1913। এবার এই কথাগুলো বুঝতে হবে, উনি 1913-এ ওনাকে আবার ছেড়ে দেওয়া হলো, 10 বছর দেওয়া হলো, কি দেওয়া হলো ওকে, সেন্টেন্স ফর ফার্দার 9 মাসের ইমপ্রিজনমেন্ট, আরো 3 মাস বেশি 12 মাসের ইমপ্রিজনমেন্ট, বা আনএক্সপেক্টেডলি রিলিজ অন 18 ডিসেম্বর। 9 নভেম্বর করলো আর 18 ডিসেম্বর, মোটামুটি 1 মাস 9 দিনের পরে তাকে 12 মাসের জায়গায় 1 মাস 9 দিনের মাথায় তাকে ছুটি দিল। কিন্তু ইংরেজরাও তো বলদ ছিল না যে এই লোকটাকে এতবার মানে অ্যারেস্ট করেছে। এই প্রত্যেকটা অ্যারেস্টের পেছনে ওনার যে আন্দোলন ছিল ইকুয়াল সিভিল রাইট, সেই আন্দোলনকে ডমিনেট করার জন্যে, আন্দোলনটা যাতে উনি আর ফার্দার না করতে পারেন তার বদলে এটা অ্যারেস্টগুলো করা হয়েছিল। এবং তারপরের ঘটনা কি, গোপাল কৃষ্ণ গান্ধী গোপাল কৃষ্ণ গোখলে কাউকে দিয়ে খবর পাঠিয়েছিলেন এবং এটা ইন্ডিয়াতে সবাই জেনে যায়, এবং পরে গোপাল কৃষ্ণ গোখলে কাউকে দিয়ে খবর পাঠান ইন্ডিয়াতে আসতে এবং ইন্ডিয়ার মানুষের জন্য আন্দোলন করার জন্য, সাউথ আফ্রিকায় থেকে সাউথ আফ্রিকার আন্দোলন লোকের জন্য আন্দোলন না করে। তো উনি তার কথায়, গোপাল কৃষ্ণ গোখলের ছিলেন ওনার মানে কি বলবো কনসেন্স কিপার, বিবেক সচেতক হিসাবে উনি বলতেন গোখলের কনসেন্স কিপার। তো উনি চলে আসেন, চলে আসার পরে কি কি জেল দেখুন। 16 এপ্রিল 1917 সালে উনি ইয়ে করেন, মানে জেলে যান। চাম্পারনে যখন, বিহারের চাম্পারনে যখন উনি প্রথম আন্দোলন করতে গেছিলেন, ওনার জীবনের প্রথম ইন্ডিয়াতে আন্দোলন হচ্ছে সত্যাগ্রহ আন্দোলন। সত্যাগ্রহ আন্দোলন কি সেটাও আমরা পরে আলোচনা, সত্যাগ্রহ কি সেটাও আমরা টাচলি আলোচনা করব। সত্যাগ্রহ অনেক বড় ব্যাপার, সেটা পরে আলোচনা করছি। তারপরে হচ্ছে অ্যারেস্টেড, এবার সেন্টেন্স অ্যারেস্ট করতে গেছিল কিন্তু অ্যারেস্ট করেনি। 16 এপ্রিল শুধু নোটিশ দিয়ে ছেড়ে দিয়েছে। 10th April 2019 arrested Powell on his way to Amritsar, Bombay, where he was released on 11th April। তার মানে হচ্ছে 10th April 1919 সালে উনি অ্যারেস্ট হয়েছিলেন এবং রিলিজ করে দিয়েছিল কবে, 2 দিন পরে 11th April। এবার আসি কবে, 10th March 1922। এটা কিসের জন্য, এটা হচ্ছে নন কোঅপারেশন মুভমেন্টের জন্য, অসহযোগ আন্দোলনের জন্য এবং চৌরি চৌরা ঘটনার জন্য। হচ্ছে 6 বছরের ওনার জেল হয়েছিল, 6 ইয়ার্স ইমপ্রিজনমেন্ট হয়েছিল চৌরি চৌরা ঘটনা হচ্ছে। আপনি ভাবুন কোথায় সেই আশ্রম আহমেদাবাদ, তিনি সেখানে আছেন, আর চৌরি চৌরাতে কিছু লোক মানে উত্তেজিত হয়ে থানা পুড়িয়ে দিয়েছে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে। তার জন্য তার সেন্টেন্স, তার জেল হয়ে গেল কত বছর, 6 বছর। এবং তাকে আটকে রাখা হলো 6 ইয়ার। আটকে রাখার বদলে
তাকে বিভিন্ন চাপে, ইংরেজরা অত বলদ ছিল না যে তাদেরকে দেশে তো থাকতে হবে, তো সেই চাপটাও নিতে হবে। অর্থাৎ গান্ধীকে যদি আরো বেশি দিন যত আটকে রাখবে তত মানুষ আরো মানে গরম হবে। মানে যেটা বলছিলাম যে মানুষ, ইংরেজরা অত বলদ ছিল না, জানে যে যে গান্ধীজি যত মানে আন্দোলন, গান্ধীজি যখন প্রতিষ্ঠিত সারা ভারতবর্ষে একজন মানে সবার মানে হিসাবে, প্রতিনিধি হিসাবে ভারত এবং ইংরেজদের বিরুদ্ধে আন্দোলনের প্রতিনিধি হিসেবে প্রতিষ্ঠিত, এবং গান্ধীজি বাপু বলে সবাই জানে। তো গান্ধীজিকে যতদিন আটকে রাখবে যত আটকে রাখবে ততই ওদের পক্ষে অমঙ্গল হবে, সেটা ওরা জানতো। সেদিন ছেড়ে দিয়েছে 6 মাসের মধ্যে। আবার 1932 সালের জানুয়ারিতে অ্যারেস্ট করেছে, আবার ইয়ারবাদা জেলে 33 সালে ছেড়ে দিয়েছে। আর এর মাঝখানে একটা ঘটনা ছিল, ওই 31 সালে ছেড়ে দেওয়ার আর একটা কারণ ছিল রাউন্ড মানে গোল টেবিল বৈঠকের ব্যাপার ছিল। 3টে গোল টেবিল বৈঠক হয়েছিল, তার প্রথমটাতে উনি যাননি, দ্বিতীয়টাতে গেছিলেন, তৃতীয়টাতে ইংরেজরা আসেনি, উনি আর আম্বেদকরের মধ্যে হয়েছিল এই দেশে, আর প্রথম দুটো হয়েছিল লন্ডনে গোল টেবিল বৈঠক। মানে থার্ড যে বৈঠকটা হয়েছিল সেটা এই দেশে হয়েছিল পুনেতে, ইয়ারবাদা জেলে। আর বাকি দুটো হয়েছিল লন্ডনে, এবং সেটা হয়েছিল হচ্ছে ব্রিটিশদের সঙ্গে, ইংরেজদের প্রতিনিধিদের সঙ্গে। কিন্তু প্রথমটাতে গান্ধীজি যাননি, অন্য লোকরা গেছে, সেটা সেই আন্দোলন, সেই বৈঠকের কোনো গুরুত্বই নেই। অর্থাৎ গান্ধীজি তখন অঘোষিত এখানকার সবকিছু, ইন্ডিয়ার সবকিছু। অর্থাৎ তিনি না বলা পর্যন্ত, হ্যাঁ না বলা পর্যন্ত, না বলা, হ্যাঁ বললে হ্যাঁ, না বললে না, এটাই ব্যাপার ছিল। তবে সেই জন্যই গান্ধী ইংরেজরা বুঝে গেছিল যে ওই সেই জন্য দ্বিতীয় রাউন্ড টেবিল বৈঠক, সেই রাউন্ড টেবিল বৈঠকে যাওয়ার জন্য হোক, যে কারণে হোক, আর উত্তাপ না তাপ সহ্য করতে না পারা হোক, এই কারণে ছেড়ে দেওয়া হয়েছে। আবার 10 আগস্ট 1933 তখন আবার অ্যারেস্ট হয়েছেন, উনি রিলিজ হয়ে গেছেন। ফোর্থ মানে রিলিজ করা হয়েছে, দিয়েছে আগস্টে, এই 33 আগস্ট হচ্ছে আইন অমান্য আন্দোলনের জন্য, ওই ডান্ডি অভিযানের জন্য। তো ডান্ডি অভিযানের জন্য রিলিজ করে দিল, রিলিজ অন 4th আগস্টে রিলিজ হয়ে গেল। 1 তারিখে ইয়ে করলো, 4 তারিখে মানে রিলিজ হয়ে গেল ইয়ারবাটা জেল থেকে 3 দিন। 9th আগস্ট 1942 এটা হচ্ছে কুইট ইন্ডিয়া মুভমেন্টের জন্য অ্যারেস্ট হলো। 9th আগস্টের থেকে 6th মে 44, এটা প্রায় 1.5 বছরের একটু বেশি। এই ছিল তার টোটাল জেল জীবন, এইটা মিলিয়ে, সাউথ আফ্রিকা মিলিয়ে। এরপরে আমরা ওর টোটাল যে আমরা কিন্তু এখানে শুধু ওনার সাউথ আফ্রিকার মুভমেন্টের একটাও কিছু আলোচনা করবো না, এবার ডিটেলস আলোচনাতে আমরা আসবো। ডিটেল আলোচনাতে কীরকম ভাবে, ডিটেল আলোচনাতে কীভাবে আসবো সেটা পরপর আপনারা দেখতে থাকুন, আমি চেষ্টা করে যাচ্ছি। দেখুন গান্ধীজির ছবি দেখুন, একদম বাচ্চা, তারপরে অ্যাডোলেসেন্ট বা তারপরে হচ্ছে সাউথ আফ্রিকায় উনি যখন প্র্যাকটিস করতেন, আর এখানে যখন তিনি আন্দোলন করতেন। তো গান্ধীজির জন্ম গান্ধীজির, এবার আমরা প্রথম শুরু করব হচ্ছে গান্ধীজির জন্ম দিয়ে। গান্ধীজির জন্ম হয় হচ্ছে 7th অক্টোবর 1861। 7 অক্টোবর 1861 উনি বার্থ ডে। জন্ম কোথায় হয়েছিল? রাজকোট। প্লেস অফ বার্থ হচ্ছে রাজকোট। এবার আমরা হচ্ছে মোহনদাস করমচাঁদ গান্ধী হলে, তাহলে বাবার নাম হচ্ছে করমচাঁদ, মায়ের নাম হচ্ছে পুলটিবাই গান্ধী। পুলটিবাই। এবার
উনি আমরা একটু ইয়েতে যাব। উনি ইউকেতে 2 বছর পড়াশুনো করতে গেছিলেন। তার বদলে আমরা একটা করি, ওনার যখন মানে 18 বছর বয়স তখন ওনার কলেজে ভর্তি হওয়ার কথা, কিন্তু উনি কলেজ থেকে ড্রপ আউট ছিলেন। 1988-তে উনি শ্যামল দাস কলেজে উনি ভর্তি হয়েছিলেন, শ্যামল দাস কলেজ, এবং ড্রপ আউট হয়ে উনি ফিরে গেছিলেন। ফিরে যেয়ে 1988-তেই আবার উনি 1988-1988-এই আবার উনি কি করেন, লন্ডনে যান ব্যারিস্টারি পড়ার জন্যে, এবং সেখান থেকে 1991 সালে ফেরত আসেন। 91 থেকে 93 এখানে 2 বছর আনসার্টেনিটিতে কাটে। তারপরে সাউথ আফ্রিকার একটা বড় জাহাজ কোম্পানির মালিক, তিনি ইন্ডিয়ান, তার ডাকে ওখানে চাকরি করতে যান। কি হিসাবে? পাউন্ড কত মাসে কত সামথিং 109 পাউন্ড হবে, এরকম হিসাবে উনি করতে যান। আর উনি ব্যাক করেন ইন্ডিয়াতে 1915 অ্যাট দ্য এজ অফ 45। অর্থাৎ এখান থেকে বুঝতে হবে যে উনি কিন্তু এই লাইফটা লিড করে ফেলেছিলেন, 47 পর্যন্ত কিন্তু লাইফটা লিড করে বলেছেন। আর তখনকার সময়কার হিসাবে যদি মানুষের অ্যাভারেজ এজ দেখা যায়, গড় এজ দেখা যায়, তাহলে এই যে 45-এর পরে আর খুব একটা বেশি কিছু এনজয় করার নেই। উনি কি করলেন, টোটালি যে বানপ্রস্থ টাইপের জীবন কাটালেন, সেটা হচ্ছে এই তার ছবি। কংগ্রেসে আইএনসিতে জয়েন, 1920 সালে উনি আইএনসিতে জয়েন করেন। যদিও বা 1917 সালে 15 সালে উনি ফিরে এসেছিলেন ইন্ডিয়াতে। 1920 সালে জয়েন করেছেন, 20 সালে। আর 21 সাল থেকে উনি আইএনসি লিডার আপ টু 1947। এর মধ্যে অনেকবার উনি কংগ্রেস ছেড়েছেন, আবার অনেকবার উনি কংগ্রেসে গেছেন। ওনার দুজন অ্যাডভাইজার ছিল, তিনি দুজন ফিলোসফার, একজন হচ্ছে রাস্কিন, আরেকজন হচ্ছেন টলস্টয়। এই দুজনের সঙ্গে মতামত করে এবার টলস্টয়কে উনি চিঠি লেখেন, চিঠির উত্তর দেন টলস্টয়কে ব্যাখ্যা করেন সমস্ত কিছু, যে ইন্ডিয়াতে এই অবস্থা, ইন্ডিয়া স্বাধীনতা পেতে গেলে পরে কি করতে হবে। টলস্টয় বলেন যে প্যাসিভ রেজিস্ট্যান্স, অর্থাৎ যে সত্যাগ্রহ গান্ধী করেছিলেন, এর মধ্যে কিন্তু অ্যাম্বিগুইটি আছে, দুটো দিক। টলস্টয় যদি ওনাকে শিখিয়ে থাকেন যে ইংরেজরা একটা রাষ্ট্রের বিরুদ্ধে কিন্তু যুদ্ধ করা যায় না কোনো অবস্থাতে, যদি তাই করা যেত, তাহলে এই যে যারা নকশালপন্থীরা এখনো ছত্তিশগড়ে গুলি করে মারছে বা কাশ্মীর দখল করে নিতে পারতো, অত সহজ নয়। রাষ্ট্রই হয়, তার যে মেশিনারি, সেই মেশিনারির সঙ্গে কোনোদিন পারা যাবে না। সেটা 200 বছর আগে সম্ভব ছিল, মাহমুদুদ্দিনের সময় সম্ভব ছিল, তখনকার দিনে মানুষের কাছে ওই রকম নিয়েছিল না, কিন্তু এখন সেটা সম্ভব নয়। তো এবার প্যাসিভ রেজিস্ট্যান্স বলতে যেটা বোঝায়, যেটা হচ্ছে আপনার আমি যেটা বলতে চাইছি, তাহলে সত্যাগ্রহ
তাহলে সত্যাগ্রহকে মানে ইয়েকে সত্যাগ্রহ আন্দোলনের মাধ্যমে আমরা স্বাধীনতা পেয়েছি এটা বলতেই হবে। সেই সত্যাগ্রহ আন্দোলনের যে পরামর্শ কে দিয়েছিলেন? টলস্টয় ফিলোসফার, রাস্কিন, টলস্টয় এরা বলেছিলেন, টলস্টয় বলেছিলেন। ঠিক আছে, টলস্টয়ের সঙ্গে ওনার যতদিন বেঁচে ছিলেন টলস্টয় ততদিন পর্যন্ত চিঠিপত্র আদান প্রদান হতো। 1911 সালে টলস্টয় মারা গেছিলেন, অর্থাৎ 1911 সাল অব্দি মানে টলস্টয়ের সঙ্গে ছিল। অর্থাৎ এই প্যাসিভ রেজিস্ট্যান্স বা সত্যাগ্রহ যেই নাম দেন না কেন, উনি নাম দিয়েছেন প্যাসিভ রেজিস্ট্যান্স সত্যাগ্রহকে, মানে প্যাসিভ রেজিস্ট্যান্সের নাম দিয়েছেন সত্যাগ্রহকে কে। এবার গান্ধীজি ওটাকে প্রয়োগ করেছেন। টলস্টয় হচ্ছে ফিলোসফিক্যালি বলেছেন দিস ইজ দ্য ওয়ে টু গেট রিড ফ্রম এ এস্টাবলিশড গভর্নমেন্ট, ওরকম ব্রিটিশ গভর্নমেন্টের মতো একটা বিরাট শক্তির সঙ্গে করার জন্য। 1921 সালে উনি চরকা মানে মানে উনিশশো সালে চরকার মাধ্যমে উনি মানে কাপড় জামা বানানো শুরু করেন। এটা করার জন্যে, বোঝানোর জন্যে যে যাতে ওনার কথা জানে, উনি ওনার কথা সমাজের বিভিন্ন শ্রেণীর মধ্যে সবার উপরে ইম্প্যাক্ট আছে। অতএব মানুষ বাইরের থেকে আসা ইম্পোর্টেড জিনিসের থেকে আবার সবাই চরকাতে বানানো কাপড়পত্র, খাদি জিনিসপত্র পরা শুরু করবে। দিস ওয়াজ দ্য টার্গেট অফ চরকা বানানো, ওনার চরকাতে করার জন্য। এবার তারপরে আমরা আসি যে যাতে পুয়ার গরিব বড়লোক সবাই চরকার জামা কাপড়ের প্রতি মানে দেশীয় জিনিসের প্রতি বাড়ে, আর ব্রিটিশ রুলের প্রতি আর ওদের কমে, মানে ওদের যে মানে মানুষের যাতে কমে যায়, আকর্ষণটা কমে যায়, ওই ব্রিটিশ রুলের প্রতি হয়। এইবার কি বলেছেন গান্ধীজি? টলস্টয়কে গান্ধীজি বলেছেন হচ্ছে ওনার হচ্ছে স্পিরিচুয়াল ডিকশনারি। স্পিরিচুয়াল ডিকশনারি বলেছেন টলস্টয়কে। গান্ধীজি সাউথ আফ্রিকাতে একজন প্রতিষ্ঠিত ইকুয়াল সিভিল রাইট মুভমেন্টের নেতা হিসাবে প্রতিষ্ঠিত হয়ে গেছিলেন। সেটা ভারতবর্ষের সবাই জেনে গেছিল। গোপাল কৃষ্ণ আগে বললাম, গোখলে সাহেব ওনাকে একজনের মাধ্যমে খবর পাঠান, উনি দেশে ফিরে আসেন হচ্ছে 1914 সালে। 1893 থেকে সাউথ আফ্রিকা, উনি সাউথ আফ্রিকাতে ছিলেন। তার মানে জীবনের অধিকাংশ সময় সাউথ আফ্রিকাতে কাটিয়েছেন। এবং উনি গোখলের মানে গোখলের আবেদনেই উনি জয়েন করেন, কংগ্রেসে জয়েন করেন, আইএনসিতে জয়েন করেন। মানে এই মানে করার ফলে এটা হচ্ছে আমরা উনি কি করেছেন, বিহারের চম্পারণে কি হয়েছিল, এটা চম্পারণ আন্দোলন। 1915 সালে উনি ইন্ডিয়াতে আসার পরে উনি মানে প্রথমে কিন্তু আইএনসিতে জয়েন করলেন না, গ্রাউন্ড তৈরি করলেন নিজেকে সর্বশ্রেণীর নেতা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য। উনি বিভিন্নভাবে রিলিজিয়াসকে এবং অন্যান্য জায়গার মাধ্যমে সবরমতীতে আশ্রম করার মাধ্যমে নিজেকে আগে প্রতিষ্ঠিত করলেন। কিভাবে করলেন? প্রথমে মানে নিম্নবর্গের লোকেদের সঙ্গে যে উচ্চবর্ণের যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্স আনটাচেবিলিটির বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন করলেন। তারপরে কি করলেন, প্রথম রাজনৈতিক আন্দোলন কি ওনার, সেটা হচ্ছে চম্পারণ। এটা হচ্ছে কি ব্যাপারে, তিন কাঠিয়া।
এই 3 কাঠিয়া ব্যবস্থা কি, যে একজন কৃষকের যদি তিন তিন 1 বিঘা জমি থাকে, তার মধ্যে তাকে 3 কাঠা জমিতে অ্যাটলিস্ট নীল চাষ করতে হবে। এটা বাধ্যতামূলক, ইংরেজরা প্রেশার দিয়ে করাতো, এবং বা কন্ট্রাক্ট ফার্মিং এর মাধ্যমে প্রেশার করতো যে এটাকে করতেই হবে। এবং সেই জন্য তার ফলশ্রুতি কি, ফলশ্রুতি হচ্ছে যে জমিতে একবার নীল চাষ করা হবে সেই জমিটা বাঞ্জার হয়ে যায়, মানে আর ওই জমিতে নর্মাল চাষাবাস করা সম্ভব হয় না। সেই জন্যে ওটাকে হচ্ছে চাষিরা করতে চাইতো না। তার প্রতিবাদে আন্দোলন হয়েছিল। আন্দোলন কে করেছিলেন? গান্ধীজি আন্দোলন করেছিলেন। গান্ধীজি তখন দেখুন, গান্ধীজির চেহারা তখন এরকম ছিল। বিশ্বাস গান্ধীজি তখন অত বুড়ো হননি, এইটা তখন মানে কত হবে, 48-49 বছর বয়স, মানে বানপ্রস্থের সময় চলে এসছে, মানে এইভাবে থাকার সময় প্রায় চলে এসছে, মানে মানে গায়ে শল নিয়ে, মানে সাদা শাল আর ধুতি পরে থাকার মতন বয়স প্রায় হয়ে এসছে আমাদের এইবার এই আন্দোলনটা সাকসেসফুল হয়। ব্রিটিশ গভর্নমেন্ট ডিক্লেয়ার করে, গান্ধীজিকে ব্রিটিশ গভর্নমেন্ট তো সাউথ আফ্রিকা থেকে চিনেছে, সাউথ আফ্রিকা থেকেই জানে যে কি জিনিস, এবং মানে মানে উনি ওনার প্যাসিভ আন্দোলনের কি গুরুত্ব আছে সেটা সম্বন্ধেও ব্রিটিশরা খুব ভালো করেই জানে, যে আইন মানে সত্যাগ্রহের কি মানে ক্ষমতা, মানে এই আইন মানে অনশন করা, এবং যে আমাকে যতই মারো মানে আমি প্রতিবাদ করতে থাকবো, কিন্তু আমি তোমাকে মারবো না। এই যে এইটার যে ক্ষমতা, সেই ক্ষমতা কিন্তু রাষ্ট্রকে একমাত্র হিলিয়ে দিতে পারে। রাষ্ট্রকে আপনি গুলি করে বন্দুক নিয়ে যুদ্ধ করে পারবেন না কোনো রাষ্ট্রের সঙ্গে, প্রতিষ্ঠিত রাষ্ট্রের সঙ্গে। একমাত্র পদ্ধতি হচ্ছে প্যাসিভ সেটা আমি আগেই বলেছি। টলস্টয় এর অবদান বলবো না গান্ধীজির অবদান বলবো, সেটা আপনারা বুঝে নিয়ে নিশ্চয়ই আপনাদের জ্ঞান আছে, এবং উত্তর কি দিতে হবে আপনারা ভালো করেই জানেন। নিশ্চয়ই গান্ধীজিই বলবেন যে সত্যাগ্রহের জনক হচ্ছে গান্ধীজি। এবার আমরা যেটাতে আরো সেটা হচ্ছে এটা হচ্ছে খেডা আন্দোলন, খেডা সত্যাগ্রহ। খেডা খেরা সত্যাগ্রহ। এবার এই খেরা সত্যাগ্রহতে কি আছে, খেরা সত্যাগ্রহ কি ছিল, এটা হচ্ছে গুজরাটে, ডিস্ট্রিক্টের নামও খেড়া। এই আন্দোলন হয়েছে 1918 সালে। আন্দোলনটার বিষয়বস্তু ছিল কি, আন্দোলনের বিষয়বস্তু ছিল এটা যে ওখানে প্রচুর ফ্যামিলি হয়েছিল, অর্থাৎ মানে দুর্ভিক্ষ হয়েছিল। কি কারণে? ওই অঞ্চলের ওইখানে সেই বছর বর্ষা হয়নি, এবং লোকের চাষাবাস হয়নি, লোক দিতে পারবে না, ট্যাক্স দিতে পারবে না, সেই জন্যে সবাই আন্দোলন মানে চাইছিল। তারা সেই আন্দোলনে গান্ধীজি সত্যাগ্রহ আন্দোলনকে জুড়ে দেয়, এবং আলটিমেটলি দ্য সেকেন্ড মুভমেন্ট সাকসেসফুল। এবার আমি বলি তাহলে গান্ধীজি কি করলেন কৃষকদের কাছে, লোয়ার শ্রেণীর কাছে। আপার শ্রেণী তো জানতোই যে উনি মানে আন্দোলন করছেন ইংরেজদের বিরুদ্ধে, এবং সেই আন্দোলন সাকসেসফুল হচ্ছে, এবং উনি একমাত্র পথ দেখাতে পারেন। প্যাসিভ আন্দোলন সম্বন্ধে সবাই অবগত হলেন, প্যাসিভ সম্বন্ধে যারা বোঝে তারা শিক্ষিত লোকের একটা সমাজ, আর যারা মানে সবাইকে বোঝানো সম্ভব নয়, তবে উনি অলিখিতভাবে স্ট্রাটা মানে সমাজের সর্বস্তর মানুষের কিন্তু প্রতিনিধি হয়ে গেলেন সারা ভারতবর্ষে। কি দিয়ে? 1915 সাল থেকে তিনি রিলিজিয়াস মুভমেন্ট, রিলিজিয়াস জীবনযাপন, আনটাচেবল বা সমাজের নিচুতলা যারা আছে তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করে, তাদেরকে সেবা করে, তাদেরকে মূল স্রোতের লোক হিসাবে দেখার জন্যে অন্যদের করে, তার ফলে তাদের আর কৃষকদের তখন 80% 90% লোক কৃষক, তারাও তার পক্ষে হয়ে গেল। দুটো আন্দোলনই, একটা খেডা এবং চম্পারণ কৃষিকাজ যুক্ত আন্দোলন,
হয়ে গেল। তাহলে ওনার রাজনৈতিক পটভূমি উনি তৈরি করে ফেললেন। এবার কি নিজের রিকোয়েস্টে 1920 সালে কংগ্রেস জয়েন করলেন। 1921 সাল থেকে উনি কংগ্রেসের মানে কি বলবো, কংগ্রেসের মানে নেতা, মানে কোনো অবিবাদীয় নেতা, কোনো আর কোনো মানে কংগ্রেসের মূল নেতা 1921 সাল পর্যন্ত। তবে 47 সালের মধ্যে উনি অনেকবার কংগ্রেস থেকে রিজাইন করেছেন, আবার কংগ্রেসে গেছেন, রিজাইন করেছেন, আবার কংগ্রেসে গেছেন, এরকম ঘটনা ঘটতেই থাকে। এইবার এর মধ্যে উনি আর একটা জিনিস যেটা করেছিলেন নিজেকে মুসলিমদের মধ্যে প্রতিষ্ঠা করার জন্য, সে তখন হচ্ছে খিলাফত আন্দোলন চলছিল তুর্কিতে, যে খিলাফত আন্দোলন তুর্কির ইয়েতে কোনো একটা ইস্যুতে, সেই ইস্যুটা এই সঙ্গে যায় না বলে বলবো না, কিন্তু খিলাফত আন্দোলন হচ্ছে ভারতীয় মুসলিমরা খিলাফত আন্দোলনের জন্য প্রচুর আন্দোলন করছিল খিলাফত ব্যাপারে, সেটাকে খিলাফত আন্দোলন বলে। ওই আন্দোলনের সঙ্গে উনি যুক্ত হয়ে গেছিলেন এবং ফলে তিনি কংগ্রেসকে যুক্ত করেছিলেন, যাতে করে মুসলিম কমিউনিটির লোকও কংগ্রেসের প্রতি তাদের মানে জোড়া যায়, অর্থাৎ মানে ইনক্লুসিভ রাজনীতির মধ্যে উনি সবাইকে নিয়ে রাজনীতি, মানে যে প্যাসিভ রেজিস্ট্যান্সটা সারা ভারতবর্ষের লোককে জড়ো করে যে ইংরেজদের বিরুদ্ধে করতে হবে, তার টান মানে সম্পূর্ণটা করার জন্যে, তাহলে যেহেতু মুসলিমরাও একটা 20% 30% লোক সারা মানে 40% লোক মানে পাকিস্তান, এবং তখন তো পাকিস্তান ডিভাইড হয়নি, ইন্ডিয়া পাকিস্তান জুড়ে, সে তাদেরকেও যদি সঙ্গে না নেওয়া হয় তাহলে কিন্তু পুরো মুভমেন্টটা সাকসেসফুল হয় না। সেই জন্য কিন্তু উনি তাদেরকেও সঙ্গে ঢুকে নিলেন, নিজের মধ্যে নিজের সঙ্গে ঢুকে নিলেন খিলাফত আন্দোলনের হিসাবে। যদিও বা খিলাফত আন্দোলনের পরেও অনেক রায়ট হয়েছে, সেই ইস্যুগুলো আলাদা জিনিস, টুকরো টুকরো বিভিন্ন জায়গায় রায়ট হয়েছে, এখনো হয়, কিন্তু আমরা সংবাদপত্রে বা টিভিতে সেই রায়টগুলো দেখানো হয় না, এখনো টুকরো টুকরো বিভিন্ন জায়গায় রায়ট হয়ে থাকে ছোটোখাটো জিনিসের ব্যাপারে। কিন্তু আমাদের একসঙ্গে বেঁচে থাকতে অসুবিধা হয় না, হিন্দু মুসলমান একসঙ্গে বেঁচে থাকতে অসুবিধা হয় না। যদি পাকিস্তান নাও ভাগ হতো তাও কোনোদিন অসুবিধা হতো না, তার কারণ যে টুকটাক যে সমস্যা, সেই সমস্যা আগেও যেমন ছিল এখনও তেমন আছে, সেই সমস্যা মিটে যাওয়ার কথা, প্রবলেম হলে মিলতে হবে। আর আমি বললাম গোপাল কৃষ্ণ গোখলেকে উনি কি বলতেন, কনসেন্স কিপার বলতেন, আর টলস্টয়কে কি বলতেন, হচ্ছে তার স্পিরিচুয়াল ডিকশনারি। এই দুটো কথা একটু খেয়াল রাখবেন। এবার যেটা বলছিলাম যে খিলাফত আন্দোলন সঙ্গে যুক্ত করে মুসলিম সমাজকে যুক্ত করলেন, উনি 20-তে জয়েন করে গেলেন কংগ্রেসে, এবং 21 সাল থেকে উনি মানে মানে বিবাদহীন মানে মালিক হিসাবে, মানে কংগ্রেসের নেতা হিসাবে প্রতিষ্ঠিত হয়ে গেলেন। তারপরে যেটা হলো, তার আগেই একটা ঘটনা আছে, 1919 সালের কিছু ঘটনা আছে। 1919 সালে রাওলাট অ্যাক্ট হয়, আপনারা সবাই জানেন। এর প্রতিবাদে, এই রাওলাট অ্যাক্টের প্রতিবাদে কিন্তু মানে আন্দোলন হয়েছিল, যে আন্দোলন হয়েছিল, প্রচুর আন্দোলন হয়েছিল, কিন্তু কোনো আন্দোলনকেই মানে পাত্তা দেয়নি, মানে পাত্তা দেয়নি। তো ব্রিটিশ গভর্নমেন্ট কোনো মানে আন্দোলনকে পাত্তা দেয়নি, রাওলাট অ্যাক্ট চালু করতেই ছিল। এবার 1919 সালে মুভমেন্ট শুরু করেন হচ্ছে 1919 সালে। নন কোঅপারেশন মুভমেন্ট শুরু করার সেইভাবে না, মানে ডাইরেক্টলি না, কিন্তু অলিখিতভাবে নন কোঅপারেশন মুভমেন্ট শুরু হলো দিল্লিতে। অলিখিতভাবে দিল্লিতে একটা জায়গায় ইংরেজরা মানে গুলি চালিয়ে বেশ কিছু লোককে মারলো, এবং মানে মানে প্রতিষ্ঠিতভাবে মানে খুব মানে সংগঠিতভাবে মানে অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল হচ্ছে 12 মার্চ 1930, 12 মার্চ 1920 অসহযোগ আন্দোলন। সিভিল ডিসোবিডিয়েন্টটা না মনে রেখে অসহযোগ আন্দোলন, অসহযোগ আন্দোলন বলাই ভালো। 13 এপ্রিল 1920 সাল অমৃতসরের একটা পার্কে, জালিয়ানওয়ালাবাগ জেলায়, জালিয়ানওয়ালাবাগে
অমৃতসর ডিস্ট্রিক্টের জালিয়ানওয়ালাবাগে একটা পার্কে অসহযোগ আন্দোলনের জন্যে বা কোনো কিছু মেলা টেলা কোনো কিছু এরকম কিছু হবে কোনো কারণে শিশু বাচ্চা মহিলা বড় লোক সবাই এক জায়গায় হয়েছিল। মাইকেল ডায়ার তখন 144 যে ব্যাপারটা, সে একসঙ্গে অনেক লোক একসঙ্গে এক জায়গায় থাকতে পারবে না বলে তার নির্দেশ ছিল, নির্বিচারে গুলি করা হয়। এবং গুলি করে দেখুন যে এই যে কয়েকশো লোককে মাইকেল ডায়ার যে তখন ছিল, মানে আপনার যে পুলিশ কমান্ডার ছিল তার নির্দেশে কয়েকশো লোককে গুলি করে মেরে দেওয়া হয় ওই ফিল্ডে, অমৃতসরের জালিয়ানওয়ালাবাগের ওই ফিল্ডে। ফলে কি হয়, আন্দোলন চারদিকে ছড়িয়ে পড়লো। সেই আন্দোলনের মধ্যে এবার একটু একটু করে হিংসা ঢুকতে শুরু করে দিল। মানে ব্রিটিশ কমিউনিটির লোক দেখলেই তাদের বিরুদ্ধে মানে সুযোগ পেলেই তাদেরকে মারধর করার টেন্ডেন্সি তৈরি হলো এর মধ্যে। এবার কি হলো, এই আন্দোলনের এই যে যে চৌরিচৌরার ঘটনার প্রতিবাদে একটা করে, মানে একটা কমিটি করে। কমিটি করে এর জন্য আন্দোলন করার জন্য কমিটি করে হচ্ছে আপনার ডায়ার, মাইকেল ডায়ার যে দিয়েছিল এই ঘটনাটার বিরুদ্ধে। কিন্তু গান্ধীজি বলেন এই কমিটিতে কেউ যাবেন না, কেউ সাক্ষী দেবেন না, বয়কট করুন। সেই গান্ধীজির আবেদনে কিন্তু সেটা বয়কটও হয়। আনফরচুনেট একটা ঘটনা ঘটে যায় হচ্ছে চৌরিচৌরাতে 1922 সালে। এই চৌরিচৌরাতে 1922 সালে যে ঘটনাটা ঘটে, সেই ঘটনাটা হচ্ছে যে কিছু লোক গিয়ে প্রতিবাদ করতে থাকে, এই মানে ঈদে মশাল টশাল নিয়ে গিয়ে প্রতিবাদ করতে থাকে। অসহযোগ আন্দোলন চারিদিকে ছড়িয়ে পড়েছে, প্রতিবাদ করতে থাকে। তখন কি হয়, এবার মানে সেই লোকজনগুলোকে তখন দেখে হাজার হাজার লোক, মাত্র মানে 21 জন সিপাহী অফিসার সহ 21 জন সিপাহী আছে, এবং তারা ভয়ে গিয়ে বাইরের থেকে আটকে দেয়, ভেতর থেকে আটকে দেয়, দিয়ে বলে এবার বেরো, আয়, কি করে ঢুকবি আয়। সবাইকে বলছে যে আমাদেরকে কিছু করতে পারবে না, আমরা তো তালা দিয়ে দিয়েছি। এবার লোকে কি করলো, বাইরে থেকে তালা দিয়ে দিয়েছি। এবার লোকে বলছে তোমরা বেরো, এবার বেরো। এবার লোকে কি করেছে, মানে একসঙ্গে অনেক লোক থাকলে মানে যখন উত্তপ্ত থাকে পরিস্থিতি, লোকে পুরো থানাটাকে জ্বালিয়ে দিয়েছে। 21 জন মানে পুলিশের কর্মচারী, তারাও তো ইন্ডিয়ান, তাদের মধ্যে কোনো মানে ব্রিটিশ লোক ছিল বলে আমার জানা নেই। তারা 21 জন মারা যায়। এবং গান্ধীজি চৌরিচৌরা ঘটনার পরে অসহযোগ আন্দোলন বন্ধ করে দেন। অসহযোগ আন্দোলনে তিনি ইতি টেনে দিয়ে, এটা হচ্ছে আইন অমান্য আন্দোলন। আইন অমান্য আন্দোলনে যে মধ্যে পড়ে, আইন অমান্য আন্দোলন কি ব্যাপারটা হয়েছিল 1928 সালে যে হয়, মানে কংগ্রেসের যে বাৎসরিক অধিবেশন হয়, বিভিন্ন মানে ঘুরে ঘুরে হতো বিভিন্ন জায়গায়, কখনো লাহোর, কখনো বম্বে, কখনো দিল্লি, কখনো কলকাতা। তো 1928 সালে কলকাতায় যে ছিল, যে মানে আইএনসির মানে জাতীয় কংগ্রেসের যে ছিল, মানে সভা ছিল, কমিটির যে ওয়ার্কিং কমিটির সভা ওটাকে বলা হয়, সেই আইএনসি সাধারণ সভাতে একটা জিনিস গান্ধীজি বললেন যে আমাদের ডোমিনিয়ন স্ট্যাটাস দিতে হবে, আদারওয়াইজ মানে ব্রিটিশ গভর্নমেন্টকে কি ফেস করতে হবে, ব্রিটিশ গভর্নমেন্টকে ফেস করতে হবে হচ্ছে নন কোঅপারেশন, আইন অমান্য আন্দোলন বা সিভিল ডিসঅবিডিয়েন্স আন্দোলন, এটা ফেস করতে হবে। এটা মানে বলে দেওয়া হলো ন্যাচারালি, খুব ন্যাচারালি ব্রিটিশ পলিটিশিয়ানরা সেটাকে লর্ড বিরকেন বা তখনকার যে চার্চিল ছিলেন, চার্চিলকে তো জানেন, চার্চিল হচ্ছে প্রচণ্ড মানে 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 ক্রুশ নেতা, মানে প্রচণ্ড খারাপ নেতা ছিলেন, মানে অত্যাচারী নেতা ছিলেন। সে অত্যাচারী শাসক ছিলেন, যদিও বা ইলেক্টেড শাসকরা অত্যাচারী হয় না, কিন্তু চার্চিল অত্যাচারী শাসক হিসাবে খুব সর্ববিদিত। এবং তারা করলেন না, সেটা মানলেন না ডোমিনিয়ন স্ট্যাটাসের কথা। এবার ডোমিনিয়ন স্ট্যাটাসের কথা না মানলে কি হলো, সেটা হচ্ছে প্রথম
ডোমিনেন্স স্ট্যাটাসে এটা এবার শুরু হয়ে গেল। কিভাবে শুরু হলো? 1930-তে মানে আপনি যদি বলেন হচ্ছে মানে সিভিল আইন অমান্য, সিভিল ডিসঅবিডিয়েন্স যে মুভমেন্ট, সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্টটার যে মানে শুরু হয়েছিল সেটা হচ্ছে আপনার 12 মার্চ 1930। 12 মার্চ 1930 হচ্ছে আইন অমান্য আন্দোলন শুরু হয়েছিল কি দিয়ে? ডান্ডি মার্চ দিয়ে। তাহলে আইন অমান্য আন্দোলন মানে আইন ভাঙতে হবে। আইন ভাঙতে হলে কি সেটা ছিল? তাহলে সবাইকে অ্যাফেক্ট করে কি? ভারতবর্ষের প্রত্যেকটা লোক লবণ খায়, লবণ ছাড়া চলবে না। তাহলে লবণের ট্যাক্স প্রচুর নিত ব্রিটিশ গভর্নমেন্ট। এখন যেরকম মদের উপর ট্যাক্স প্রচুর নেওয়া হয়, সবাই মদ খায়, তাহলে সবাই লবণ খাবে, তাহলে লবণের উপর ট্যাক্স নেবে। সবার যেহেতু পেট্রোল লাগে সেহেতু পেট্রোলের উপর অনেক বড় ট্যাক্স, বেশি ট্যাক্স গভর্নমেন্টের। তো ব্যাপারটা সেরকমই ছিল। সমস্ত ভারতবাসীকে যেটা এফেক্ট করে, তখন 35 কোটি ভারতবাসী, সেই 35 কোটি লোককে যা এফেক্ট করছে সেটা হচ্ছে লবণ। লবণের দাম প্রচুর, লবণের কর প্রচুর, মানে ট্যাক্স প্রচুর। তো এইটার জন্যে উনি বেছে নিলেন যে উনি গিয়ে লবণ তৈরি করবেন। 78 জন লোক নিয়ে উনি শুরু করলেন। 78 জন ভলেন্টিয়ার নিয়ে 388 কিলোমিটার দূরের একটা রাস্তা সবরমতী থেকে, এই আহমেদাবাদ থেকে 388 যাত্রা শুরু করলেন। 388 কিলোমিটার আর 241 মাইল অথবা 241 মাইল এরকম জায়গা। এখানে দেখবেন এখানকে একটা পরিবর্তন করলেন। আমাদের জনগণ যদি ধরা হয় তাহলে জনগণের মধ্যে কিন্তু 50% হিন্দু, 50% মুসলিম, ক্ষমা করবেন, 50% মহিলা, 50% পুরুষ। শুধু পুরুষদের দিয়ে আন্দোলন করলে হবে? তাহলে আন্দোলন অর্ধেক হচ্ছে। এবার মহিলাদেরও আন্দোলনের মধ্যে আনতে হবে। ইনক্লুসিভ পলিটিক্স আপনারা বুঝুন কিভাবে উনি 1915 সাল থেকে ইনক্লুসিভ পলিটিক্স শুরু করতেন। প্রথম সামাজিক বিন্যাসের নিয়ে আন্দোলন, তারপরে রিলিজিয়াসলি ঢুকলেন, তারপরে মানে কৃষকদের আন্দোলনের মধ্যে আসলেন, মধ্যবিত্তদের ঢুকে নিলেন, এবং এবার কি করছেন? এবার মহিলাদের 1930 সালে মেয়েদেরকে আন্দোলনের ভূমিতে নিয়ে আসলেন, মহিলারা যাতে আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে যায়। দেখবেন যে ডান্ডি মার্চের সময় যতজন ভলেন্টিয়ার ছিল, ওনার ভলেন্টিয়ারের সংখ্যা ছিল 78 জন। সেই 78 জন ভলেন্টিয়ারের মধ্যে ম্যাক্সিমাম ছিল মহিলা, এই ডান্ডি মার্চ। আর এই দেখুন প্যাটেল, এটা মানে ডান্ডি মার্চ। আমরা যেটা ছিলাম সেটা হচ্ছে ডান্ডি মার্চ। ডান্ডি মার্চে যখন ডান্ডিতে পৌঁছায় তখন সারা ভারতবর্ষের কোনা কোনা থেকে এরকম হাজার হাজার লোক এসে সেখানে জড়ো হয়, আন্দোলন বিরাট হয়। আলটিমেটলি এটা গান্ধী আরউইন প্যাক্ট বলে আমরা যেটা জানি, সেটা হচ্ছে আপনার মার্চ 1931 সালের মার্চ মাসে হয়। সেই মার্চ মাসে আরউইন প্যাক্টের মাধ্যমে ওনার হয়, মানে সল্ট ট্যাক্সের ব্যাপারে মীমাংসা হয়ে যায়। মোটামুটি একটা ইয়েতে আসা যায়, একটা প্যাক্টে আসা যায়। গান্ধী আরউইন প্যাক্ট বলে সেটা পরিচিত। এবার এরপরে কিন্তু আবার ওনাকে ডান্ডি মার্চের জন্য, এই যে আইন অমান্যর জন্য ওনাকে আবার জেল দেওয়া হয়। এই যে জেল দেওয়া হয়, এই জেল দেওয়ার মাঝে মানে যে 6 বছরের জেল হয়, কিন্তু 6 বছরের জেল তো ওনাকে কাটাতে হয়নি। 6 বছরের জেল ওনাকে কাটাতে হয়নি, তার আগেই জেল থেকে ছাড়া পেয়ে যান উনি। সেটা তো আপনারা প্রথম স্লাইডেই দেখে নিয়েছেন, এবং ব্যাক করে ঘুরে দেখে নেবেন, যা দেখার
প্রয়োজন হবে আপনি ব্যাক করে দেখে নিতেই পারেন। এবার 1931-32 সালে গান্ধী তখন 62 ইয়ার্স ওল্ড। এরপরে যেটা হয় কনফারেন্স হয়, তিনটে রাউন্ড টেবিল কনফারেন্স। রাউন্ড টেবিল কনফারেন্স কেন করা হয় জেনারেলি? যেহেতু একটা রাউন্ড হলে পারে সবাই মানে মানে ইংরেজরা একটা জিনিস মানে বিভাজনের একটা বীজ ঢোকানোর চেষ্টা করে আমাদের মধ্যে। সেটা কি ব্যাপারটা কিরকম ছিল? ডোমিনিয়ন স্ট্যাটাস তো দেব, কিন্তু তাতে কমিউনাল ইলেক্টোরেট সিস্টেম থাকবে। কি? মুসলিমদের জন্য আলাদা নির্বাচন, হিন্দুদের জন্য দুটো নির্বাচন, একটা হচ্ছে লোয়ার কাস্ট লোকেদের জন্য, একটা আপার কাস্ট লোকেদের জন্য। অর্থাৎ একটা কনস্টিটিউয়েন্সিতে হিন্দুদের মধ্যে একজন নির্বাচিত হবেন, মুসলিমদের মধ্যে একজন নির্বাচিত হবেন এবং আপার কাস্টের জন্য একজন নির্বাচিত হবেন। অর্থাৎ এখন 544 জনের যে সংসদ আমাদের আছে, তাহলে সেই 544 × 3 ততগুলো এমপি মিলিয়ে সংসদটা তৈরি হওয়ার কথা। এটা হচ্ছে ব্রিটিশদের পরিকল্পনা ছিল। এবার এটাকে কমিউনাল অ্যাওয়ার্ড বলা হয়, কমিউনাল অ্যাওয়ার্ডও বলা অনেক সময়। তো এই ডিসিশনের গান্ধী ভীষণ মানে এই ছিল। তো এর জন্য 3টে কনফারেন্স ডাকা হয়, তিনটে কনফারেন্স হয়, রাউন্ড টেবিল 1, 2, 3। এবার প্রথম যে মানে রাউন্ড টেবিল বৈঠক 1931 সালে গান্ধীজি কিন্তু যাননি। সেকেন্ডটাতে উনি গেছিলেন এবং উনি বলে এসেছিলেন যে না, উনি সেটা মানবেন না, মানে ওই সেপারেট ইলেক্টোরেট মানবেন না, অ্যাটলিস্ট ফর দ্য মানে নিম্ন জাতিদের নিয়ে, অর্থাৎ যারা ভারতবর্ষের মানে মানে এই সেকশনের জন্য। ইংরেজরা মোটামুটি ব্রডলি নিম্ন আনটাচেবল না, নিম্ন জাতি থেকে বোঝাচ্ছে। এখন যারা 70% লোক, এদের একটা প্রতিনিধি, 30% আপার কাস্টদের একটা প্রতিনিধি, 70% হিন্দুদের 70% একটা প্রতিনিধি, হিন্দুদের 30% একটা প্রতিনিধি, আর মুসলিমরা আর 30% লোক, তাদের একটা প্রতিনিধি। এই তিনটে করে প্রতিনিধি। গান্ধীজি বলেন না, হিন্দুদের মধ্যে যে সামাজিক বিভাজন সেটা আমি আমরণ অনশন করব, কিন্তু ওটা করতে দেবো না, আমি মৃত্যু হলেও আমি ওটা করতে দেবো না। লাস্টে যখন হয় মানে হয়, লাস্টে একটা রফা হয়। সেই রফা হচ্ছে কি? সেটা হচ্ছে যে আম্বেদকরের সঙ্গে থার্ড। হ্যাঁ, এতক্ষণ যেটা বলছিলাম যে তাহলে প্রথম উনি যাননি, গান্ধীজি প্রথম যে ফার্স্ট রাউন্ড টেবিল বৈঠকে যাননি, সেকেন্ড রাউন্ড টেবিল বৈঠকে গেছিলেন এবং সেখানে বললাম না কমিউনাল এবং কমিউনাল ইলেক্টোরেট সিস্টেম চালু করতে চেয়েছিল ব্রিটিশরা, অর্থাৎ ওই যে 1500 জনের হবে, সেটাও আগে বললাম। তো এইবার লাস্ট যেটা রফা হচ্ছে কি? সেটা হচ্ছে থার্ড রাউন্ড টেবিল বৈঠক। এটা কখন এটা এটা কি থার্ড রাউন্ড টেবিল বৈঠক হয়েছিল হচ্ছে কিন্তু এটা হয়েছিল পুনাতে। হয়েছিল। এটা ডেটটা কবে? 4 সেপ্টেম্বর 1932, যেটা পুনা প্যাক্ট। সেখানে কি রফা হলো? যে না,
544 মানে যতগুলো সংসদ তত জায়গায় একজন করে মানে নিম্ন জাতির লোক একজন সিলেক্টেড হবে, একজন ইয়ে জাতির মানে মুসলিমদের একজন সিলেক্ট হবে। সেটা তো গান্ধী তো মুসলিমদেরটা তো বোধহয় মেনে নিয়েছিলেন, কিন্তু এটা নিম্ন জাতিদের ক্ষেত্রে যেটা হয় যে তারা যত পার্সেন্ট নিম্ন জাতির লোক আছে, যে স্টেটে যত পার্সেন্ট আছে, যে প্রভিন্সে যত পার্সেন্ট আছে, কোনো প্রভিন্সে 20% আছে, কোনো প্রভিন্সে 25% আছে, একদম আনটাচেবলটা উনি কিন্তু নিম্ন বর্গকে ঢোকাতে দিলেন না ওর মধ্যে। মানে বাকি যেটা মন্ডল কমিশনের মাধ্যমে পরবর্তীকালে আরো 50% লোককে আরো 27% দিয়ে যেটা করা হলো, সেটা গান্ধীজি কিন্তু তখন করতে দেননি। মানে কেন দেননি সেটা আমি বলতে পারবো না, কিন্তু উনি সব স্টার্টার নেতা ছিলেন এই বিষয়ে, কিন্তু গান্ধীজি তখন ওটা কিন্তু করতে দেননি। তখন আম্বেদকর তখন আরো আম্বেদকর আরেকটু মানে ইয়েতে চলে আরেকটু ডাউন সাইজ হয়, মানে আরেকটু নিচে নেমে বলে অ্যাটলিস্ট আপনি তাহলে এটাতে রাজি হন যে যারা আনটাচেবল বা যারা শূদ্র কমিউনিটির বা যারা একদম নিম্নবর্গীয়, তারা যে স্টেটে যে প্রভিন্সে যত পার্সেন্ট লোক আছে তাদেরকে তত পার্সেন্ট রিজার্ভেশন দেওয়া হবে, তত পার্সেন্ট প্রতিনিধি তাদের সংসদে মানে তাদের প্রভিন্স, তখন তো প্রভিন্সিয়াল সংসদ ছিল, সেন্ট্রাল গভর্নমেন্ট ছিল না, শুধুমাত্র প্রভিন্সগুলো স্টেটগুলোতে গভর্নমেন্ট ছিল। তাও তারা সব ডিসিশন তারা নিতে পারতো না, মেন যে ডিসিশনগুলো সেইগুলো ডিসিশন তো সেন্ট্রাল গভর্নমেন্ট নেওয়ার কথা, এবং সেটার কাজ করতো ব্রিটিশ পার্লামেন্ট। তো এই জায়গায় এসে দাঁড়ালো যে এই যে মানে মানে যে সংরক্ষণ, অর্থাৎ সংরক্ষণ রিজার্ভেশনে এসে দাঁড়ালো। ইলেক্টর যে কমিউনাল ইলেক্টরেটটা হিন্দুদের ক্ষেত্রে রিজার্ভেশনে এসে দাঁড়ালো, আর মুসলিমদের ক্ষেত্রে কমিউনাল ইলেক্টরেটটা কিন্তু থাকলো। এইটাই হচ্ছে জায়গা। আর কি হয়েছে, 70% লোকের জন্য রিজার্ভেশন, অর্থাৎ 70% লোক, 70% মানে মানে যত 60% বা 70% লোক যদি নিম্নবর্গের হয়, যারা গরিব হয়, তাহলে তাদের জন্য রিজার্ভেশন হবে। তাহলে মানে 70টা চাকরি তাহলে এই এখন যারা মানে ওবিসির মধ্যে পড়ছে, এসির মধ্যে পড়ছে, তারা পাবে, এবং বাকিটা আপার কাস্টের লোক পাবে, আর মুসলিম কমিউনিটির লোক যতটা আছে মানে তাদের সংখ্যা অনুযায়ী ভাগ হয়ে যাবে সমস্ত কিছু। মানে যার যার প্রতিনিধি যতজন মানুষ, যত পার্সেন্ট লোক 100%-এর মধ্যে, তার প্রত্যেকের তত পার্সেন্ট করে মানে প্রতিনিধি থাকবে, আর তারাও ভারতবর্ষের প্রত্যেকটা জিনিসের উপরে ওই তত পার্সেন্ট করে অধিকার থাকবে, এই সমান প্রত্যেকের। মানে এই মুসলমান যদি 30% লোক পপুলেশন হয় টোটাল, তাদের প্রতিনিধি 30% হবে, তাদের চাকরি 30%, তাদের মানে সুবিধা 30%। মুসলিমদের মধ্যে হিন্দুদের মধ্যে যে লোক আছে তাদের মধ্যে 30% একদম আপার কাস্ট যারা আছে তাদের বাদ দিয়ে বাদ বাকি যাদেরকে এখন আমরা ওবিসি বা এসসি বিভাগে চিনি, তাদের মধ্যে তারা যদি 70% হয়, তাহলে তাদের ওরকম তাদের 70% 60% বা 70% যা হবে সেই রকম প্রতিনিধি। কিন্তু আম্বেদকর সেই জায়গা থেকেও সরে এসে আমি বললাম যে শুধুমাত্র মানে যারা আনটাচেবল বা একদম নিম্ন শ্রেণী তাদের জন্য যে সংখ্যক লোক, সেই সংখ্যক লোকের রিজার্ভেশন এবং অন্যান্য সমস্ত কিছুতে প্যাক্ট হয়ে গেল। সেই প্যাক্টেজটা হয়তো 4 সেপ্টেম্বর 1932, যেটা পুনা প্যাক্ট হিসেবে আমরা জানি। রাউন্ড টেবিল বইটা 3টে এটা চলল, গান্ধীজির জীবনের আর একটা পার্ট, সেটাতে আমরা শেষ করে ফেললাম। 1934 সালে গান্ধীজি কিন্তু মানে রিজাইন দিয়েছিলেন থেকে, পলিটিক্স থেকে, মানে আর যেহেতু ডোমিনিয়ন স্টেটাসের জায়গায় পূর্ণ জায়গাটা পাওয়া হয়নি। এর আগে একটা কথা বলে রাখি যে লাহোর কংগ্রেস 1928 সালে, লাহোর কংগ্রেসে কিন্তু প্রথম আমাদের 1928 সালে লাহোর অধিবেশন, প্রথম ইন্ডিপেন্ডেন্স ঘোষণা করা হয়েছিল কবে? উত্তর হবে 1928 সালে। কোথায়? লাহোর অধিবেশনে, আইএনসির, এবং সেখানে পতাকাও উত্তোলন হয়েছিল আমাদের চরকাওয়ালা পতাকা, এই ফাইনাল পতাকাটা নয়।
মাঝখানে একটা চরকা ছিল, পতাকা উত্তোলন হয়েছিল, এবং 1928 সালে সেটা হয়েছিল। তারপরে আমরা ডোমিনিয়ন স্ট্যাটাস চেয়েছিলাম, ডোমিনিয়ন স্ট্যাটাস তো পাইনি। যেটা পেয়েছিল সেটা হচ্ছে গান্ধী আরও ইম্প্যাক্ট। গান্ধী আরও ইম্প্যাক্টে কী ছিল, যে ভারতবর্ষকে আরও অনেক স্বাধীনতা দেওয়া হবে, সেটা হচ্ছে 1935-এর যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। এবং 1935-এর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট হচ্ছে আমাদের সংবিধানের 65 থেকে 70%, ওর উপরেই দাঁড়িয়ে আমাদের সংবিধান। এবং আমি এটা মানে যা কিছু আছে সব কিছু ওর উপর দাঁড়িয়ে। তাহলে আমরা 1935-এর যে মানে গান্ধী আরও ইম্প্যাক্ট যেটা বললাম প্যাক্ট, এবং 1935-এর পর্যন্ত আমরা জেনে গেলাম। 1935-এর যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের মধ্যে সব আছে, সুপ্রিম কোর্ট গঠন থেকে গঠন, মানে রিজার্ভ ব্যাংকের গঠন, তারপরে মানে আপনার ফান্ডামেন্টাল রাইট থেকে অনেক কিছু আছে, মানে এভরিথিং, মানে ওর ম্যাক্সিমাম গভর্নমেন্ট কিভাবে ফর্ম হবে। তো এবং বাইক্যামেরাল লেজিসলেচার তো সে তো 1919 সালের আইনেই ছিল। 1919 সালে ইন্ডিয়ান গভর্নমেন্ট একটাই মানে দ্বিকক্ষ বিশিষ্ট সভা, আমাদের প্রতিটা প্রভিন্সে যে দেওয়া হয়েছিল, ইলেকশন হতো, সেটা দ্বিকক্ষ বিশিষ্ট সব মানে ছিল, সে তো 1919 সালেই দিয়ে দেওয়া হয়েছিল। সেটা সেই হচ্ছে অর্থাৎ মানে মোটামুটি একটা মিনি না 70% একটা মানে কনস্টিটিউশন কিন্তু 1935-এ আমরা পেয়ে যাই। তারপরে কেন আমরা ইংরেজদের এখান থেকে পুরোপুরি চলে যেতে বললাম জানি না। ইংরেজরা কিন্তু সাউথ আফ্রিকা থেকে পুরোপুরি চলে যায়নি, তারা আছে। সাউথ আফ্রিকার আপনি টিম দেখুন, টিমের মধ্যে কিন্তু মানে ইংরেজরাও আছে, আবার সাউথ আফ্রিকার লোক আছে, আবার সাউথ আফ্রিকাতে শুধু সমান অধিকার নিয়ে আন্দোলন হয়েছে। স্বাধীনতা নিয়ে আন্দোলন কি? স্বাধীনতা মানে কি? আমি তোমাকে তাড়িয়ে দেবো, এটা কি স্বাধীনতা? আমার মতামত বলছি আমি, আপনাদের মতামত নাও হতে পারে। আমার মতামত হচ্ছে যে হ্যাঁ, ইংরেজদের আমরা তাড়িয়ে দেবো না। কুইট ইন্ডিয়া মুভমেন্ট আমার কাছে অ্যাকসেপ্টেড না, আমি পার্সোনালি অ্যাকসেপ্ট করি না। তার কারণ হচ্ছে যা এই দেশে এমন অনেক ইংরেজ আছে যারা এই দেশে জন্মেছে, এই দেশেই মরেছে, তাদের বাচ্চা এখানে, তারা 200 বছর ছিল এখানে, তারা এখানে জন্মেছে, এখানে তাদের বাচ্চা বড় হয়েছে, এখানে তাদের ব্যবসা, এখানেই তারা মরে যেত। তারা তো ভারতবাসী। তাহলে সেই মোগল আমলে যারা এসছে তাদেরকেও বলে যেতে হয় যে ভারত ছাড়ো, তোমরা এখন ভারত ছাড়ো। মোগল আমলে যারা এসেছিল, সুলতান যুগে যারা এসেছিল, তাদেরও বলতে হয় ভারত ছাড়ো। আমি এই জায়গাটাতে আমি একমত নই। আপনাদের মতামত কি আছে সেটা অন্য ব্যাপার, কিন্তু আমি একমত নই। তো এই যে 35 পর্যন্ত গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট পর্যন্ত বোঝা গেল। আমরা এর পরের মানে স্লাইডে আসছি যে কুইট ইন্ডিয়া মুভমেন্ট এবং ভারতের স্বাধীনতার জন্য গান্ধীজির কি কি অবদান আছে। তার মানে 1935-এর যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, গান্ধী আরও ইম্প্যাক্ট, সেখানেও গান্ধীজির অবদান, তাই হচ্ছে মূল অবদান। এবং রাউন্ড টেবিল বৈঠক সবই আমরা বলা হলো। এরপরে আমরা যাব কুইট ইন্ডিয়া মুভমেন্টে। কুইট ইন্ডিয়া মুভমেন্টে যাওয়ার আগে আমি আর একটা কথা বলবো। গান্ধীজির জীবনের এবং নেতাজি সুভাষচন্দ্রের জীবনের মানে রাজনৈতিক জীবনের একটা আরো বড় মানে একটা বড় পার্ট, সেই পার্টটা না বললে পরে অপূরণ থেকে যাবে। গান্ধীজির যে রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করছি আমি, কিন্তু গান্ধীজির পার্সোনাল জীবন না, গান্ধীজি অন্য কিছু না, শুধুমাত্র রাজনৈতিক জীবন। এবং এই রাজনৈতিক জীবন যারা আছেন সেটা নেতাজি সুভাষচন্দ্র বোস, জওহরলাল নেহরু, জিন্না, সবার রাজনৈতিক মানে ইতিহাস জানলে পারে, ইতিহাসটা আপনি পুরো বুঝে যাওয়ার পরে তারপরে আপনাকে 25-এর মধ্যে ন্যাশনাল মুভমেন্টে 25 পাওয়া কেউ আটকাতে পারবে না। এবং সে হোক এবং 100 মেনে ন্যাশনাল মুভমেন্টে যতটা নম্বর আছে কেউ আটকাতে পারবে না। আপনি বড় বড় নেতাদের জানার পরে এবং টোটালটা একবার মানে কভারেজ করে নিলে, আগে প্রথমে জেনে নিতে হবে কার কার কী কী অবদান। এর মধ্যে থেকে তো আমরা শিওর হয়ে যাচ্ছি। দেখেন আপনি কতগুলো জিনিসের মধ্যে জেনে গেলেন। আমাদের ভারতবর্ষের এই আন্দোলনগুলো নিয়েই তো আপনার দেখবেন যত কোশ্চেন আছে, আমরা এইগুলো নিয়েই আন্দোলন। তাহলে এই বিষয়গুলোই আপনাকে ভালো করে পড়তে হবে। এরপরে আমরা যখন নেতাজি সুভাষচন্দ্রের রাজনৈতিক জীবন আলোচনা করবো, তখন অনেক কিছু আলোচনা করবো, সেইগুলো ইম্পর্টেন্ট ইস্যুস। তারপরে আমরা জিন্নার সম্বন্ধে আলোচনা করব। তারপরে আমরা যারা যারা রাজনৈতিক লোক আছেন তাদের রাজনৈতিক আন্দোলন, অর্থাৎ ভারতের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যারা যারা মেনলি যুক্ত ছিলেন তাদের জীবনী তো মিলেই তো তৈরি হচ্ছে। তাদের জীবনী যখন বলা হচ্ছে রিলেটেডলি ভারতের স্বাধীনতার কথাই চলে আসছে, সেখানে অন্য কিছু তো আসে না। আমরা তাদের রাজনৈতিক ব্যক্তিগত জীবন নিয়ে তো আমরা আলোচনা করবো না, আমরা রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করবো।
মানে এর মধ্যে দুটো যেটা এসে যায় সেটা হচ্ছে কি, যে হরিপুরা এবং ত্রিপুরি যে কংগ্রেস, ত্রিপুরি যে হরিপুরাতে যে কংগ্রেস হয় সেটা হচ্ছে 38 সালে, সেটাই হচ্ছে 37 সালে বোধ হয় সেটা ইয়ে হয়, মানে নেতাজি সুভাষচন্দ্র বোস আইএনসি প্রেসিডেন্ট হয়। আর পট্টবী সীতারামায়াকে 1939 সালে ত্রিপুরীতে তিনি নিজের ক্যান্ডিডেট হিসেবে, মানে পট্টবী সীতারামাইয়া প্রেসিডেন্ট হন সেটা চেয়েছিলেন। গান্ধীজির সঙ্গে নেতাজির একটু ইয়ে ছিল, নেতাজি হচ্ছে গান্ধীজির ফলোয়ার ছিলেন, কিন্তু মানে একদম 100% ডেডিকেটেড, মানে ওই মানে একদম মাথা নিচু করা ফলোয়ার ছিলেন না। তিনি এই যে প্যাসিভ আন্দোলনেও বিশ্বাস করতেন, কিন্তু তার মধ্যে কিছু ফোর্সও কখনো কখনো অ্যাপ্লাই করা যেতে পারে সেটাও বিশ্বাস করতেন। যেরকম আমি বলি সেটা অনেকেই বিশ্বাস করতেন। তার কারণ হচ্ছে এই 1922 সালে যখন চৌরিচৌরা ঘটনা হয়, সেই ঘটনায় কিন্তু গান্ধীজি যখন তুলে নেন আন্দোলনটা, তখন কিন্তু জওহরলাল নেহরু বলেছিল যে একটা মানে মানে পুরো ক্ষেতের মধ্যে যদি একটা কুমড়ো যদি ইয়ে হয়, নষ্ট হয়, তাহলে পুরো ক্ষেতের সমস্ত কুমড়োই নষ্ট হয়ে যাবে। এটা কি ঠিক না? তাহলে আন্দোলনটা বন্ধ করা ঠিক হচ্ছে না, সেখানে ডিফারেন্স ছিল। কিন্তু তারপরেও যেহেতু গান্ধীজি সেতু এবং সে সমস্ত নেতাজিরা প্রতিষ্ঠিত হয়েছে এবং একজনকে তো নিয়েই তো চলতে হবে, তাহলে আমরা আন্দোলনের মানে শেষ পর্যন্ত লক্ষ্যে পৌঁছাবো কি করে? সেই জন্যই সেইটাও মানে নিতে হয়েছিল। যাই হোক, এবার ত্রিপুরীতে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনাটাতে হচ্ছে গান্ধীজি, যেহেতু পট্টবী সীতারামাইয়া গান্ধীজির ক্যান্ডিডেট হেরে যায়, তিনি বলেন, গান্ধীজি বলেন যে পট্টবী সীতারামাইয়ার হার হচ্ছে আমার নিজের হার। এই কথা শোনার পরে সুভাষচন্দ্র বোসের মতন একজন বুদ্ধিমান লোক, সে নিজে আর কংগ্রেসের প্রেসিডেন্ট থাকবে এটা এক্সপেক্টেড নয়, তিনি তাই ছেড়েও দিলেন কংগ্রেস এবং প্রেসিডেন্টও থাকলেন না। তিনি কি করলেন? ফরওয়ার্ড ব্লক তৈরি করলেন। সেই ফরওয়ার্ড ব্লক, সেই সব ব্যাপারগুলো নেতাজি যখন রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করব, খুব শীঘ্রই একদিনের মধ্যেই করব, ভগৎ সিং নিয়ে করব। এইগুলো করতে গেলে পরেই আপনি দেখবেন পুরো আপনার স্বাধীনতা আন্দোলন, মানে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের জন্য যে পোর্শনটা থাকে সেই পোর্শন আবার আপনার কভার হয়ে গেছে। এবং আপনাদের নিশ্চয়ই আমি মনে হয় যে গল্পের মতন যেটা বলছি সেটা আপনাদের ভালোই লাগছে, খারাপ লাগার কথা নয়। ভালো লাগলে পরে দেখতে থাকুন, আরও গল্প এরপরে আসছে। এবার হচ্ছে কুইট ইন্ডিয়া মুভমেন্ট, মানে ভারত ছাড়ো আন্দোলন, কুইট ইন্ডিয়া মুভমেন্ট, এটা হচ্ছে ভারত ছাড়ো আন্দোলনে আমরা ঢুকে যাব। এবার ডোমিনিয়ন স্ট্যাটাসের জায়গায় আপনি তো দেখতেই পেলেন যে আমরা লাহোর সেশনে 1928 সালে, একটু আগে বলেছি যে 1928 সালে লাহোর সেশনে আমরা পূর্ণ স্বাধীনতার কথা বলেছি। ডোমিনিয়ন স্ট্যাটাসের জন্য আমরা আইন অমান্য করেছি। আইন অমান্য করার পরে আমাদের তার মাঝখানে আবার কমিউনাল ব্যাপারগুলো চলে এলো। এবার লাস্টে আমরা বললাম কুইট ইন্ডিয়া মুভমেন্ট, আমি একটু আগে বলছিলাম যেটা আমি পার্সোনালি সমর্থন করি না। সেই কুইট ইন্ডিয়ান মুভমেন্ট, তার কারণ ইংরেজদের এখান থেকে চলে যাওয়াটা ব্যাপারটা, আমাদের দরকার ছিল একটা কনস্টিটিউশন অর্থাৎ এবং সমান অধিকার। একটা ইংরেজেরও যা ভোট, আমারও সেই ভোট। একটা মানে ইংরেজ এখানে থাকবেন, তারা থাকবেন, তারা যার ইচ্ছা হলে থাকবেন, ইচ্ছা হলে না হলে, ইচ্ছা না হলে চলে যাবেন। কিন্তু একজন ইন্ডিয়ান, একজন মানে ব্রিটিশ, দুজনেরই সমান অধিকার এবং সমানতা নিয়ে এই দেশেই থাকবেন, তারা এই দেশেরই পার্ট। সেটাই আমি বললাম। তাহলে যদি না হয়, তাহলে আমি আগেই বলেছি, তাহলে মুঘলদের সময় যারা এসেছিল, সুলতানদের সময় যারা এসেছিল, তাদেরকেও এখান থেকে চলে যেতে বলতে হয়। সেটা আমরা করিনি, এটা আমাদের কিন্তু ভুল হয়েছে। যদি এটা আমার পার্সোনাল মতামত, আপনার পার্সোনাল মতামত অন্যরকম হতে পারে, কিন্তু কুইট ইন্ডিয়া মুভমেন্টটাকে সেইভাবে আমি দেখি না। আর কুইট ইন্ডিয়া মুভমেন্টের জন্য কিন্তু আমরা স্বাধীনতা পাইনি। স্বাধীনতা কেন পেয়েছি সেটা আসছি। এবং স্বাধীনতার, তবে হ্যাঁ, গান্ধীজি কিন্তু মানে এটা কনফার্ম যে আমি কোনো না কোনো ক্লাসে দেখিয়ে দেবো এবং মানে তথ্য দিয়ে দেখিয়ে দেবো, গান্ধীজি কিন্তু 1947 সালের 15ই আর 14ই আগস্ট পর্যন্ত চেষ্টা করে গেছিলেন যে দেশটা যাতে ভাগ না হয়। এবং ব্রিটিশ গভর্নমেন্ট 1943 সালের যে ভাইসরয় ছিল, তিনি, তার নাম আমি ভুলে যাচ্ছি এই মুহূর্তে, সেই ক্লাসে বলবো, তারপর থেকে যত ভাইসরয় এখানে এসছে সবাইকেই বলে দেওয়া হয়েছিল যে দেখো কোনোভাবে যদি ভাগ না হয়। সেটা গান্ধীজির রিকোয়েস্টের জন্যই কিন্তু ব্রিটিশ গভর্নমেন্টও তখন কিন্তু ইন্ডিয়া না ভাগের জন্য যত চেষ্টা করতে বলেছিল, কিন্তু আলটিমেটলি মানে জিন্নার যে মানে জিন্না অ্যাকচুয়ালি গান্ধী হতে চেয়েছিল। জিন্না বুঝে গেছিলেন যে দেশের মানে দেশের প্রধানমন্ত্রী হয়ে আমি সারা জীবন দেশের পিতা হয়ে থাকতে পারবো না, কিন্তু আমি যদি গান্ধীজি হতে পারি একটা দেশের, তাহলে আমি সেই রাষ্ট্রের পিতা হয়ে থাকবো, মানে চিরস্মরণীয় হয়ে থাকতে পারবো একটা দেশের,
একটা দেশের প্রতিষ্ঠাতা এবং জনক, এটাই হচ্ছে মূল কারণ। এর বাইরে অন্য কারণ নেই, কোনো কারণ নেই ইন্ডিয়া পাকিস্তান ভাগ হওয়ার। জিন্নার একটা দেশের পিতা হয়ে থাকার যে বাসনা, সেই বাসনাই কারণ, দেশভাগের কারণ। অনেকে বলে থাকেন, সেগুলো গল্প বলেন, না বললে না জেনে বলেন, যে গান্ধীজি করতেন 1914 সাল পর্যন্ত, 1947 সালের 14ই আগস্ট পর্যন্ত গান্ধীজি বলে গেছিলেন এবং তিনি বলেছিলেন যে তিনি মৃত্যুবরণ করবেন, অনশন করবেন, সমস্ত কি, এবং তিনি বিরোধী ছিলেন। এবং ব্রিটিশ গভর্নমেন্টের যারা ভাইসরয় ছিল তারা 1943 সালের পর থেকে 46 সাল 47 সাল পর্যন্ত এটা চেষ্টা করে গেছে, এবং গান্ধীজিকে প্রধানমন্ত্রিত্ব অফার করা হয়েছে সারা ভারতবর্ষের, সেখানেও কিন্তু পিছিয়ে এসছে, মানে জওয়াহরলাল নেহরু পিছিয়ে এসছে। জওয়াহরলাল নেহরুর এটা ছিল না যে তাকে প্রধানমন্ত্রী হতে হবে, সে জানতো, কিন্তু জওয়াহরলাল নেহরু মানে দেশের বাবা হবে সেটা যে সে হতে পারবে না, সেই বোধটা তার ছিল। দেশের পিতা মহাত্মা গান্ধী হবেন, তার কারণ তারই রাজনৈতিক কৌশলের জন্য আমরা স্বাধীনতা পেয়েছি, অ্যাপারেন্টলি তো সেটাই দেখাচ্ছে। সেটাই দেখাচ্ছে যে প্যাসিভ রেজিস্ট্যান্স কাজ করে, সে টলস্টয় থেকে ধার করে নেওয়া যে বুদ্ধি, এবং রাজকিন থেকে তার কাছে নেওয়া বুদ্ধি, সেটা। এবার কুইট ইন্ডিয়া মানে মুভমেন্ট তো চালু হলো 1942 সালে। সেই কুইট ইন্ডিয়া মুভমেন্টের ফলে কি হলো, সেটা এই যে কুইট ইন্ডিয়া মুভমেন্ট দেখুন, এই যে ভারত ছাড়ো আন্দোলন, এর পরে যেটা আসে, কুইট ইন্ডিয়া মুভমেন্টের পরে যেটা আসে সেটা হচ্ছে 1945 সালে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট, অর্থাৎ ভারতের স্বাধীনতার আইন। কি স্বাধীনতার আইনে কি আছে? কিচ্ছু নেই, কিন্তু শুধু আছে ভারতের নিজের একটা কনস্টিটিউশন হবে, যেটা ভদ্র সভ্য সমাজের এটাই ব্যাপার। অর্থাৎ ভারতবর্ষ তার নিজের লোকেদের দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের যারা হবেন, এবং ভারতবর্ষের যদি কোনো থাকেন, কোনো মুঘল আমলের যুগের যে লোকটি যেরকম আছেন, ইংরেজরাও যদি থাকতো, তাহলেও তারাও সেম করতো। কিন্তু আমাদের যে বিহেভিয়ার, কুইট ইন্ডিয়া মুভমেন্ট থেকে শুরু করে অন্যান্য যে ভারতীয়দের যে বিহেভিয়ার, আমাদের যে এই বসুধায় কুটুম্ব, মানে সব এই সারা পৃথিবীর আমাদের নিজেদের লোক, সারা পৃথিবীকে আমরা আমন্ত্রণ করছি, এই যে বসুধায় কুটুম্ব যে মানে আছে, গীতার যে ধারণাটা আছে, সেই ধারণার বাইরে কুইট ইন্ডিয়া। ইংরেজরা এখান থেকে সবাই চলে গেছিলেন অভিমানে, আমার ধারণা তখনকার সমাজের অভিমানের জন্য চলে গেছিলেন। আমরা যে ব্যবহার করেছিলাম তাতে সেই জন্যই তারা চলে গেছিলেন। না গেলে পরে আমাদের কোনো ক্ষতি হতো না। যদি 2 কোটি ইংরেজ এখানে থাকতেন, তাহলে আমরা তাদের কাছ থেকে আমরা অনেক কিছু মানে পেতাম, প্রতিদান পেতাম, এই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। যাই হোক, এখন আর কি করা যাবে, নেই তো নেই, ভালো কথা, কি কর, মানে যা আছে তাই নিয়ে করতে হবে। এবার কুইট ইন্ডিয়া মুভমেন্টের পরে কি কেন, এবার দুটো জিনিস আছে, দুটো থিওরি। একটা থিওরি সবাই বলবে যে কুইট ইন্ডিয়া মুভমেন্টের পরে আমরা মানে জিতে গেছি, আমরা ভারতে মানে পেয়েছি, আমরা ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট পেয়েছি। তো দেখালাম, বললাম সেটা যে একটু আগে, এই যে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট কুইট ইন্ডিয়া মুভমেন্টের পরে 1945 এর ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট, সেই ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টের জন্য আমরা 48 সালে স্বাধীনতা পাওয়ার কথা ছিল, ওটা আসবো না। মানে সেই সময় যে আর গান্ধীজির যে রাজনৈতিক ব্যাপারগুলো আছে আমি বলে দিলাম, 47 সালের 14 পর্যন্ত উনি ছিলেন, সেটা আমি কোনো না কোনো ক্লাসে প্রমাণ করে দেখাবো। এবং আমি যেগুলো বললাম, আমি এখানে ব্যবসা করতে আসিনি, আমি সত্যি মানে যতটুকুন জানার দরকার আপনাকে ততটুকুনি জানানোর জন্য এসেছি। বেশিও জানাবো না, কমও জানাবো না, ফলে যাতে আপনি রিটার্ন করতে পারেন, আপনি চাকরিটা পান, এটাই আমার উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য নেই। আমি আমার ওই মানে মানে মতন, মানে অন্যান্য সংস্থার মতন প্রচুর স্টুডেন্ট জোগাড় করে তাদেরকে অনেক কিছু দেখালাম, অনেক মানে WBCS পরীক্ষা অনেক কঠিন দেখালাম। যারা WBCS পরীক্ষা দিয়েছেন আমি তাদেরকে বলছি, প্রিলিমিনারি, তাদের মধ্যে 50% লোক দেখে নিশ্চয়ই বুঝেছেন যে প্রিলিমিনারি এক্সাম খুব একটা কঠিন হয় না, আপনি চেষ্টা করলে আপনি পেতে পারেন। এইবার আপনারা যদি না চেষ্টা করেন তাহলে আপনি পাবেন কি করে? এইবার দেখুন
যে আসল কারণটা, ইন্ডিয়ার ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টের আসল কারণটা এটা হচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে ইউকের অবস্থা দেখুন, লন্ডনের অবস্থা দেখুন। এই যে যে অবস্থা, তার যে অর্থনৈতিক ক্ষতি, যে অবস্থায় সমস্ত কিছু সামাল দেওয়া, এবং তারপরে আর ইন্ডিয়াতে তাদের টানা সম্ভব হচ্ছিল না। ইন্ডিয়াতে তাদের মানে শাসন ব্যবস্থা চালিয়ে যাওয়া সম্ভবপর ছিল না, তারা বুঝে গেছিল। এবং তার সঙ্গে ইন্ডিয়ার মানুষের যে মানে সর্বস্তরের মানুষের যে ইংরেজদের প্রতি একটা যে ঘৃণা হিংসা তৈরি হয়েছে, সেটা তারা বুঝে গেছিল। এবং সেখানে তারা থাকতে পারবে না সেটা বুঝে যাওয়ার পরেই তারা কিন্তু এখান থেকে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট ইয়ে করে, মানে একদম সমস্ত হয়, এটা কোনো হতে পারে যে সমস্ত ইংরেজ এখান থেকে চলে গেলেন, এটা অভিমানের জন্যই যাওয়া, আর কোনো কারণ নয়। এখানে যদি 1 কোটি ইন্ডিয়ান মানে ব্রিটিশ থাকতেন, কি 20 লাখ ব্রিটিশ থাকতেন, আমাদের কি এসে যেত। আমাদের সিভিল সবার সমান অধিকার থাকাই তাই তো দরকার। আর নিজের কনস্টিটিউশনের দরকার, নিজেদের কনস্টিটিউশন থাকবে, নিজেদের দ্বারা নিজেরা নির্বাচিত, আমরা সেটাও আমরা পেয়েছি। তাহলে আমরা সেই বসুধরা কুটুম্বে ইয়ে করলাম। এইটা আমার কাছে তো মনে হয় এটাই মেন কারণ। আপনাদের কাছে কি মনে হয় আমি বলতে পারবো না। তবে গান্ধীজির যে আমাদের সমাজকে এক করা এবং গান্ধীজিকে বোঝানো যে স্বাধীনতা আমরা পেতে পারি, আমরা সবাই এক, ওই জন্যে মানে আমাদের নিজেদের স্বাধীনতা বলতে বোঝায় নিজেদের কনস্টিটিউশন এবং নিজেদের প্রতিনিধিদের দ্বারা নিজেদের শাসন, নিজের গণতান্ত্রিক ব্যবস্থা। সে আমার দেশে মুঘল আমল থেকে যে রয়েছে, সেও যেরকম আমার দেশের লোক, তেমনি যদি ইংরেজরা থাকতো তারও যতটুকু তারও যে কারণে মৃত্যুদণ্ড হবে, আমারও সেই কারণে মৃত্যুদণ্ড হতে পারে। একজন মুঘল আমল থেকে আসল লোক, তারও সেই কারণে, অর্থাৎ সবাই সমান হিসাবে থাকবে। অর্থাৎ কনস্টিটিউশনের সুপারমেসি থাকবে, অর্থাৎ কনস্টিটিউশনে যা বলা আছে তার মাধ্যমেই সমস্ত কিছু হবে। এবং সেটা করলেই বোধহয় ভালো হতো। আমরা আরও 20, 30, 40 লক্ষ মোটামুটি শিক্ষিত লোক সেই সময় পেতাম, এবং যেটা আমাদের সবচেয়ে বেশি দরকার ছিল। এবং তাদের হেল্প পেলে আমাদের উন্নতি আরও ভালো হতো। একটা উদাহরণ দিয়েই বলে যাব যে আপনারা শুধু মিলিয়ে নেবেন গুগলে গিয়ে যে কত কিলোমিটার রেলপথ আর এই কত ইনস্টিটিউশন ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল 100 বছরে। কোম্পানির আমলটা ছেড়ে দিন, 1857 থেকে 1947 পর্যন্ত, 1857 থেকে 1947 পর্যন্ত। আর 1947 পর থেকে 75 বছর হতে চললো। আর তখন আমাদের টাকার ভ্যালু কি ছিল? 1 টাকার বদলে কত ডলার ভ্যালু ছিল, আর এখনকার 1 টাকার বদলে কত ডলার হয়, এই দুটো জিনিস তুলনা করে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে কেন আমি এই কথাটা বলছি, কেন যে এখানে যে ইংরেজরা ছিল তাদেরকে আমরা রাখলে পারে আমাদের ক্ষতি হতো না। গুড বাই। আজকে গুড ইভিনিং সবার জন্য এই পর্যন্ত। অনেক বকবক করলাম। যাদের ভালো লেগেছে তাদের ধন্যবাদ, যাদের ভালো লাগেনি তাদেরও ধন্যবাদ। থ্যাংক ইউ, ভালো থাকবেন।